বাবা ব্যবসার কাজে ঢাকায় থাকতেন। আমি আর মা গ্রামে থাকতাম। কিন্তু মা আর কাকার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন আমি স্কুল থেকে ফিরে এসে দেখি মা আর কাকা ফিস ফিস করে কথা বলছেন। আমার মনে কৌতূহল জাগল, তারা সেখানে কি কথা বলছেন। বিষয়টি জানার জন্য আমি সেখানে গিয়ে যা দেখতে পেলাম, তাতে আমার মাথা ঘুরে গেল। বন্ধুরা, সেখানে কি এমন হয়েছিল যার জন্য আমার মাথা ঘুরে গেল? জানতে হলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রবিউল হোসেন রবি। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার মা তাহমিনা রহমান শিলাকে নিয়ে। আমার মা তাহমিনা রহমান শিলা ছিলেন গ্রামের একজন সাধারণ মেয়ে। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী, হাসিখুশি আর সবার সঙ্গে মিশতে পছন্দ করতেন। আমার বাবা শহীদুল ইসলাম অনিক ছিলেন একজন পরিশ্রমী ব্যবসায়ী। তিনি গ্রামে থাকতেন না বেশি দিন, কারণ তার ব্যবসার কাজে ঢাকায় থাকতে হতো। তবে বাবা যখনই গ্রামে আসতেন, আমাদের ছোট্ট সংসারটা যেন উৎসবের রূপ নিত। মা আর বাবার মধ্যে ছিল গভীর ভালোবাসা। তাদের বিয়ের পরের দিনগুলো ছিল স্বপ্নের মতো। বিয়ের কয়েক বছর পর আমার জন্ম হল। আমি ছিলাম তাদের একমাত্র সন্তান। মা আমাকে খুব ভালোবাসতেন। আমি যখন ছোট ছিলাম, মা আমাকে কোলে নিয়ে গল্প বলতেন, গান গাইতেন। আমার বাবাও আমাকে খুব আদর করতেন। আমাদের গ্রামের বাড়িটা ছিল ছোট, কিন্তু সেখানে আমাদের হাসি খুশি আর ভালোবাসায় কোনো কমতি ছিল না। মা সবসময় বলতেন, রবি, তুই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তখনও বুঝতাম না, কিন্তু মায়ের চোখের ভালোবাসা আমি স্পষ্ট দেখতে পেতাম। কিন্তু সবকিছু বদলে গেল যখন আমি একটু বড় হলাম। আমার বাবার ব্যবসা আরও বড় হতে লাগল। তিনি ঢাকায় বেশি সময় কাটাতেন। মাঝে মধ্যে মাসের পর মাস গ্রামে আসতেন না। আমি আর মা গ্রামে থাকতাম। আমাদের বাড়ির পাশেই থাকতেন আমার কাকা হাদিউল ইসলাম নির্ব। কাকা ছিলেন বাবার ছোট ভাই, একজন হাসি খুশি আর সহজ সরল মানুষ। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, মায়ের সঙ্গে গল্প করতেন। কাকা আমাকে অনেক স্নেহ করতেন। আমি তখনও ছোট, তাই এসব কিছুই আমার কাছে স্বাভাবিক মনে হতো। মা আর কাকার মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে একটু অন্যরকম হয়ে উঠল, যা আমি অনুভব করতে পারতাম। আমি তখন স্কুলে যেতাম। বিকেলে ফিরে এসে দেখতাম মা আর কাকা বারান্দায় বসে হাসি মুখে গল্প করছেন। মাঝে মধ্যে কাকা মাকে বাজার থেকে জিনিসপত্র এনে দিতেন, মায়ের কাজে সাহায্য করতেন। আমি বুঝতাম না, কিন্তু আমার মনে হতো মা কাকার সঙ্গে থাকলে বেশি হাসেন। বাবা যখন গ্রামে আসতেন, তখন মা তাকে আগের মতো সময় দিতেন না। আমি তখন বুঝতাম না, তবুও এই পরিবর্তনটা আমার চোখে পড়ত। বাবা যখন বাড়িতে থাকতেন না, তখন কাকা আমাদের বাড়িতে বেশি সময় কাটাতেন। মা আর কাকার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছিল। আমি একদিন দেখলাম মা আর কাকা রান্নাঘরে একসঙ্গে হাসছেন, আর কাকা মাকে ফিস ফিস করে কি যেন বলছেন। আমার মনে হলো এটা ঠিক নয়। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, কাকা আমাদের বাড়িতে এত আসে কেন? মা হেসে বলেছিলেন, ও তো আমাদের সাহায্য করতে আসে রবি, তুই এত ভাবিস না। কিন্তু আমার মনের মধ্যে একটা ভাবনা থেকেই যেত। সময়ের সঙ্গে সঙ্গে মা আর কাকার অবস্থান আরও ভিন্ন হতে লাগল। আমি তখন ক্লাস 5-এ পড়ি। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা আর কাকা ফিসফিস করে কথা বলছেন। আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছিল মা যা করছে তা ঠিক নয়। আমার মনে হয় মা বাবা টকাচ্ছে। আমি বাবাকে ফোন করে বলতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে দেখে ফেললেন। তিনি আমাকে বললেন, রবি, তুই ছোট, এসব বুঝবি না। বাবাকে কিছু বলিস না। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের ভেতরটা ভেঙে পড়ছিল। এভাবেই ধীরে ধীরে আমাদের শান্তিপূর্ণ পরিবারের পরিবেশটা ঘোলাটে হতে লাগল। আমি ছোট ছিলাম, তবুও বুঝতে পারছিলাম যে আমার মা আর বাবার মধ্যে আগের মতো ভালোবাসা নেই। মা কাকার সঙ্গে গল্প করে বেশি সময় কাটাতেন, আর বাবা যখন বাড়িতে আসতেন, তখন মা তাকে এড়িয়ে চলতেন। আমার মনে হতো আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে। আমি কিছুই করতে পারছিলাম না। সময়ের সঙ্গে আমাদের সংসারে এই সমস্যা আরও বড় হতে লাগল। আমি তখন ক্লাস 6-এ পড়ি। মা তাহমিনা রহমান আর কাকা হাদিউল ইসলাম নীরবের মধ্যে অবস্থাটা আর শুধু সাধারণ আলাপেই সীমাবদ্ধ ছিল না। আমি বুঝতে পারছিলাম তাদের মধ্যে এমন কিছু চলছে যা আমার বাবার সঙ্গে মানানসই নয়। আমার বাবা তখনও ঢাকায় ব্যবসার কাজে ব্যস্ত।
তিনি মাঝে মধ্যে গ্রামে আসতেন, কিন্তু মায়ের ব্যবহারে তিনি বুঝতে পারছিলেন কিছু একটা গণ্ডগোল তো আছেই। একদিন বাবা অপ্রত্যাশিতভাবে গ্রামে চলে এলেন। আমি তখন স্কুল থেকে ফিরে বাড়ির উঠোনে খেলছিলাম। বাবা এসে আমাকে অনেক স্নেহ করলেন। আমার মনে হলো তিনি অনেক দিন পর আমাকে এতটা স্নেহ করছেন। কিন্তু মা বাবাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। সেদিন রাতে আমি ঘরের এক কোণে বসে বাবা মায়ের কথাবার্তা শুনছিলাম। বাবা মাকে জিজ্ঞেস করলেন, শিলা, তুমি এমন কেন করছো? আমি কি তোমার কাছে কিছুই না? মা চুপ করে রইলেন। কিছুক্ষণ পর মা জবাব দিলেন, আমার মন খুব খারাপ। আমি এখন তোমার প্রশ্নের জবাব দিতে পারব না। তারপর বাবা ঘুমিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম বাবা আর মায়ের মধ্যে অবস্থানটা এখন খুব খারাপ যাচ্ছে। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল যা আমার জীবনের দিক বদলে দিল। আমি স্কুল থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়ির পেছনের বাগানে কথা বলছেন। আমি আড়াল থেকে তাদের কথা শুনলাম। কাকা বলছিলেন, শিলা, তুমি অনেক ভাইয়ের সঙ্গে আর থাকতে পারবে না। আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করব। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিন্তু রবি, ওর কি হবে? কাকা বললেন, রবি তো বড় হচ্ছে, ও বুঝবে। আমি আর সেখানে থাকতে পারলাম না। তাদের এমন কথাবার্তা শুনে আমার চোখে পানি চলে এলো। কয়েক সপ্তাহ পর মা একটা বড় সিদ্ধান্ত নিলেন। একদিন বাবা গ্রামে এলেন, আর মা তাকে স্পষ্ট বলে দিলেন যে তিনি আর এই সংসারে থাকতে চান না। বাবা অবাক হয়ে গেলেন। তিনি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মা তখনও ছিল অন্ধ। আমি বাবার পাশে বসে কাঁদছিলাম। বাবা আমাকে শান্ত দিয়ে বললেন, রবি, তুই চিন্তা করিস না। আমি তো আছি। কিন্তু আমার মনে হচ্ছিল আমি আমার মাকে হারিয়ে ফেলছি। শেষ পর্যন্ত মা বাবাকে ডিভোর্স দিয়ে দিলেন। আমি তখনও ছোট, বুঝতে পারিনি এর মানে কি। মা আমাকে বাবার কাছে রেখে কাকাকে বিয়ে নতুন সংসার শুরু করলেন। আমার ভবিষ্যতের কথা একটি বারও ভাবলেন না। তারপর বন্ধুরা, এমন পরিস্থিতিতে আমি বাবার সাথে ঢাকায় চলে গেলাম। তারপর থেকে বন্ধুরা, আমার মায়ের সঙ্গে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেল। আমি মাঝে মধ্যে মাকে ফোন করতাম, কিন্তু তিনি ব্যস্ত থাকতেন। আমার মনে হতো মা আমাকে আর ভালোবাসেন না। বাবা আমাকে স্কুলে ভর্তি করলেন, আমার পড়াশোনার দিকে খেয়াল রাখতেন। তিনি কখনো আমাকে মায়ের কথা খারাপ বলেননি, কিন্তু আমি বুঝতাম তিনি মনে মনে মায়ের জন্য অনেক কষ্ট পেতেন। অনেক সময় লুকিয়ে কাঁদতেন। কিন্তু সেই কান্না বাবা আমাকে কখনো বুঝতে দিতেন না। আমি ঢাকায় বড় হতে লাগলাম। বাবা আমাকে সবসময় সাহস দিতেন। তিনি বলতেন, রবি, জীবনে অনেক কিছু হয়, কিন্তু তুই মন শক্ত রাখবি। আমি বাবার কথা শুনে নিজেকে শক্ত করার চেষ্টা করতাম, কিন্তু মায়ের কথা মনে পড়লে চোখে পানি আসত। মা আর কাকা গ্রামে থাকতেন। আমি শুনেছিলাম তাদের জীবনও তেমন সুখের ছিল না। মাঝে মধ্যে গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেতাম যে মা আর কাকার মধ্যে ঝগড়া হয়। একদিন আমার এক কাজিন ফোন করে বলল, রবি, তোর মা আর কাকার মধ্যে সমস্যা হচ্ছে। নীরব কাকা তোর মাকে আর আগের মতো খেয়াল রাখে না। আমি শুনে অবাক হলাম। আমার মনে হলো মা যে পথ বেছে নিয়েছিলেন তার পরিণতি তিনি পেতে শুরু করেছেন। আমি মাকে ফোন করলাম, কিন্তু তিনি আমার সঙ্গে তেমন কথা বললেন না। আমার মনে হলো মা নিজের জীবনে হারিয়ে গেছেন। আমার মনটা তখন আরও ভারী হয়ে গেল। এভাবেই দিন কাটতে লাগল। আমি বাবার সঙ্গে ঢাকায় থাকি, আর মা গ্রামে কাকার সঙ্গে। আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক ক্রমশ দূরত্বে মিলিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম মায়ের জীবনে একটা বড় কিছু হতে চলেছে। ঢাকায় বাবার সঙ্গে আমার জীবন নতুন ছন্দে চলছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বাবা, শহীদুল ইসলাম অনিক, আমাকে সবসময় পড়াশোনায় মনোযোগী হতে বলতেন। তিনি নিজের ব্যবসার ব্যস্ততার মাঝেও আমার জন্য সময় বের করতেন। কিন্তু আমার মনের এক কোণে মা, তাহমিনা রহমান শিলার জন্য একটা শূন্যতা ছিল। মায়ের সঙ্গে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু গ্রামের লোকজনের কাছ থেকে মাঝে মধ্যে মায়ের খবর পেতাম। গ্রাম থেকে খবর এলো যে মা আর কাকা, হাদিউল ইসলাম নীরবের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাদের বিয়ের পর প্রথম কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। কাকা মাকে আর আগের মতো সম্মান করতেন না। আমার এক মামা ফোন করে বললেন, রবি, তোর মা খুব কষ্টে আছে। নীরব তাকে প্রায় অপমান করে। আমি শুনে মনে মনে কষ্ট পেলাম, কিন্তু আমার মায়ের প্রতি তখনও একটা অভিমান কাজ করছিল। একদিন আমি সাহস করে মাকে ফোন করলাম। অনেক রিং হওয়ার পর মা ফোন ধরলেন। আমি বললাম, মা, তুমি কেমন আছো?
মা ক্লান্ত গলায় বললেন, আমি ঠিক আছি রবি। তুই কেমন আছিস? আমি মায়ের গলায় একটা অসহায়ত্ব টের পেলাম। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কি ভালো আছো? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই বড় হয়েছিস রবি, সব বুঝবি। মায়ের কথা শুনে আমার মনটা ভারী হয়ে গেল। আমি বুঝলাম মা তার জীবনের কঠিন সিদ্ধান্তের জন্য অনুতাপ করছেন। গ্রামের লোকজনের কাছ থেকে শুনলাম মা আর কাকার মধ্যে প্রায় ঝগড়া হতো। কাকা মাকে দোষারোপ করতেন, এমনকি ছোট ছোট বিষয় নিয়ে তাকে অপমান করতেন। মা ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছিলেন। তিনি আর আগের মতো হাসি খুশি ছিলেন না। আমার এক কাজিন বলল, তোর মা এখন বেশিরভাগ সময় চুপচাপ থাকে, মনে হয় ওর মনে অনেক চিন্তা। আমি ভাবলাম মা হয়তো বুঝতে পারছেন যে তিনি আমাদের সুখের সংসার ভেঙে যে পরিস্থিতি তৈরি করেছেন তা তার জন্য উচিত হয় না, যেই কারণে হয়তো উনার আজ এই অবস্থা। একদিন গ্রাম থেকে একটা বড় খবর এলো। আমার মামা ফোন করে বললেন, রবি তোর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বাবাকে বললাম, বাবা মা অসুস্থ, আমি তাকে দেখতে যাব। বাবা চুপ করে রইলেন, তারপর বললেন, যা রবি, তুই তোর মাকে দেখে আয়। আমি গ্রামে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি মা শয্যায় শুয়ে আছেন। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। ডাক্তার বললেন মা মানসিক চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মায়ের পাশে বসে আমি মাকে দেখতে লাগলাম আর বলতে লাগলাম, মা তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার পাশে আছি। মা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু তার হাসিতে কোনো জীবন ছিল না। আমি বুঝলাম মায়ের মন ভেঙে গেছে। কাকা হাসপাতালে এলেন না। আমি শুনলাম তিনি মাকে একা ফেলে দিয়েছেন। আমার মনে হলো মা যে পথ বেছে নিয়েছিলেন তার প্রভাব তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। আমি কয়েকদিন গ্রামে ছিলাম। মা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু তার মানসিক অবস্থা আরও খারাপ হতে লাগল। তিনি কথা কম বলতেন, প্রায় একা বসে থাকতেন। আমি মাকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু মা যেন নিজের জগতে হারিয়ে গিয়েছিলেন। আমি বাবাকে বললাম, বাবা মাকে কি আমরা ঢাকায় নিয়ে আসব? বাবা বললেন, রবি তোমার মা তোমার আর আমার কথা কখনো ভাবেনি। সে তার নিজের সুখের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিল। রবি আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না। বেঁচে থাকার জন্য রবি তুমিই আমার ভরসা। রবি তোমার কি মনে আছে তোমার মা যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি। বাবা মায়ের আদর কেবল আমিই তোমাকে দিয়েছি। রবি অতীতের কথা ভুলে যাও, তুমি তোমার নিজের জীবনকে নিয়ে বাঁচতে শিখো। বাবার অনুরোধে মায়ের প্রতি মমতা আমার আরও কমে গেল। এভাবে মায়ের জীবন আরও অন্ধকারে ডুবে যেতে লাগল। আমি ঢাকায় ফিরে এলাম, কিন্তু মায়ের কথা ভুলতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম মায়ের ভুল সিদ্ধান্তে উনার আজকে এই কঠিন পরিণতি তাকে ধীরে ধীরে গ্রাস করছে। তারপর বন্ধুরা আমি ঢাকায় ফিরে আসলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা শহীদুল ইসলাম অনিক আমাকে পড়াশোনায় মনোযোগী হতে বলতেন, কিন্তু আমার মনের এক কোণে মা তাহমিনা রহমান শিলার জন্য একটা অনেক কষ্ট হতো। চোখের সামনে অসুস্থ মায়ের এমন অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগত। গ্রাম থেকে ফিরে আসার পর আমি মায়ের সঙ্গে আর তেমন যোগাযোগ করিনি। মাঝে মধ্যে ফোন করলেও মা সংক্ষেপে কথা বলতেন। তার গলায় জীবনের কোনো রং ছিল না। আমি বুঝতে পারছিলাম মা তার জীবনের ভুল সিদ্ধান্তের জন্য গভীরভাবে অনুতপ্ত। গ্রামের লোকজনের কাছ থেকে শুনলাম মায়ের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কাকা হাদিউল ইসলাম নীরব মাকে প্রায় পুরোপুরি অবহেলা করতেন। তাদের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে গিয়েছিল যে কাকা মাকে একা ফেলে গ্রামের বাইরে চলে যেতেন। মা বাড়িতে একা থাকতেন, কথা বলতেন না, এমনকি প্রতিবেশীদের সঙ্গেও মিশতেন না। আমার এক কাজিন বলল, রবি তোর মা এখন আর আগের মতো নেই, মনে হয় ওর মনের ভেতরটা পুরো ভেঙে গেছে। একদিন সকালে আমার মামার ফোন এলো। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, রবি তোর মা আর নেই। আমি প্রথমে বুঝতে পারিনি। মামা বললেন, তোর মা রাস্তায় হাঁটছিল, তখন একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার আগেই সে চলে গেছে। আমার মাথা ঘুরে গেল। আমি বাবাকে বললাম, বাবা মা মারা গেছে। বাবা চুপ করে গেলেন। তার চোখে পানি দেখলাম, কিন্তু তিনি কিছু বললেন না। আমি গ্রামে ছুটে গেলাম। গ্রামে গিয়ে দেখি মায়ের লাশ বাড়িতে রাখা হয়েছে। তার মুখে একটা অদ্ভুত শান্তি। আমি মায়ের পাশে বসে কাঁদতে লাগলাম। আমার মনে হলো মা হয়তো তার জীবনের সব কষ্ট থেকে মুক্তি পেয়েছেন।
কিন্তু আমার মনের কষ্ট কম ছিল না। আমি ভাবছিলাম, যদি মা আমাদের সুখের সংসার না ভাঙতেন তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। কাকা সেদিন এলেন না। শুনলাম তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন। মায়ের জানাজার পর আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আমার মনে হচ্ছিল মা হয়তো তার সিদ্ধান্তের কঠিন পথ চলার অবসান পেয়েছেন। তিনি আমাদের সুখের সংসার ভেঙে বাবাকে ছেড়ে আমাকে দূরে সরিয়ে একটা অন্যরকম জীবনের পেছনে ছুটেছিলেন। কিন্তু সেই নতুন পথ তাকে শুধু কষ্ট আর অন্ধকারই এনে দিয়েছিল। আমি বাবার কাছে ফিরে গেলাম। বাবা আমাকে শান্ত গলায় বললেন, রবি, জীবন এমনই। কখনো কখনো মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় আর তার প্রভাব অনুভব করে। এই ঘটনার পর আমি আরও বেশি পড়াশোনা মন দিলাম। আমি বুঝতে পেরেছিলাম জীবনে সঠিক পথে চলা কতটা গুরুত্বপূর্ণ। মায়ের জীবন আমাকে শিখিয়েছে যে মানুষের প্রতিটি সিদ্ধান্তের নিজস্ব পরিণতি থাকে। আমি মাঝে মধ্যে মায়ের কথা ভাবি। তার হাসিমুখটা আমার চোখে ভাসে, কিন্তু তার সঙ্গে সেই কষ্টের স্মৃতিও মিশে যায়। আমি এখন বড় হয়েছি। বাবার সঙ্গে আমার জীবন এখনো চলছে। আমি জানি মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে আবারও মমতার স্বরে বলতেন, রবি, তুই আমার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সেই মমতা আমি আর পাইনি। কেন জানি আমার মনে হয়েছিল মায়ের ভালোবাসা, সন্তানের মায়ের মমতা আমার জীবনে বড়ই অভাব। হয়তো এই অভাব আমার সারা জীবন অপূরণীয় থাকবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষের ভুল অথবা সঠিক সিদ্ধান্তের পরিণতি কখনো কখনো এই দুনিয়াতেই পরিলক্ষিত হয়। মায়ের জীবন আমাকে এই কঠিন সত্য শিখিয়েছে। আমি আজও মায়ের জন্য দোয়া করি যেন তিনি পরকালে শান্তি পান। আর আমি চেষ্টা করি জীবনের সঠিক পথে চলতে, যাতে আমার জীবন মায়ের মতো কষ্টের অন্ধকারে না ডুবে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।